স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ৯:৩০টার দিকে তাকে বাসায় নেওয়া হয়। এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় তিনি এখন সুস্থ, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গেল ৮ই জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়া তৈরির ওপর জোর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে ছোট পরিসরে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চায়। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে ফোরামের নির্বাহী প্রধান ক্লাউস শোয়াব বৈঠক করেন। ডক্টর ইউনূস বলেন, যদি জনগণ দ্রুত সংস্কার চায় তাহলে এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছে সরকার। আর যদি দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে মত দেয় তাহলে নির্বাচনে আরও ৬ মাস সময় লাগতে পারে। সরকার বাংলাদেশের অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আরও বলেন, সঠিক নির্দেশনা পেয়ে এরই মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরেছে। ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তবে সরকার থেকে সরে এসেই করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জামাত নেতারা বলছেন, উপদেষ্টা ও সমন্বয়করা নিজেদের ব্যক্তিগত মতামত লিখেছেন, এখানে মেরুকরণের কোনো আভাস দেখছেন না তারা। আর সমমনা দলগুলো বলছে, দূরত্ব না বাড়িয়ে আলোচনায় বসা উচিত বিএনপি ও সমন্বয়কদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের থেকেই যদি নির্বাচনে যেতে চায় তাহলে শেখ হাসিনার মডেল চলে আসবে। নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীরা রীতিমতো মুখোমুখি অবস্থানে, এমনটাই আলোচিত হচ্ছে কোনো কোনো মহলে। সম্প্রতি বিএনপির মহাসচিব মন্তব্য করেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সমর্থন দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারে থেকে নয়, পদত্যাগ করে দল গঠন করুক তারা। সেই সরকারের মধ্যে থেকে উপদেষ্টা হয়ে তারা যদি দল গঠন করে এবং সেই দল গঠন করে যদি নির্বাচনে যায়, তাহলে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা নির্বাচনকালীন সরকার দরকার। কেননা এখানে তো পক্ষপাতিত্ব অটোমেটিক্যালি চলে আসবে, যেটার জন্য আমরা লড়াই করলাম ১৬ বছর, যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই নির্বাচন থাকলো না। এদিকে উপদেষ্টাদের ব্যক্তিগত ফেসবুক পেজের বক্তব্য গুরুত্ব দিতে নারাজ জামাত নেতারা। বলছেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে সবাই ঐক্যবদ্ধ। এই ধরনের অনেক বক্তব্য এর আগে অনেকেই দিয়েছেন, অনেক রাজনৈতিক দলও বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে, কিন্তু দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে মূল পয়েন্টে সবাই একমত আছেন। আর সমমনা দলগুলো বলছেন, আলোচনার টেবিলে বসে সমাধান বের করা জরুরি। আমি এটাকে একটা গভীর সংকট মনে করি। এই সংকট বাড়তে দেওয়া উচিত হবে না। তাদেরকে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুসিভ রাখতে পারি, অন্তর্ভুক্ত রাখতে পারি, সেটাই দেশের জন্য কল্যাণ হতে পারে। আর সমন্বয়করা বলছেন, বিএনপির কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়। শুধুমাত্র পাওয়ার গেইন করার জন্য একটা কথা বলে ফেলা, ভেবে চিন্তে না বলা, তার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আর একটা কথার এফেক্ট বাংলাদেশে অনেক বেশি। আমার মনে হয় যে এখনো এই রকমের বক্তব্য দেওয়ার জন্য পারফেক্ট সময় বাংলাদেশে আসেনি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও কর্তৃপক্ষ একই হতে পারে না। যারা নির্বাচন পরিচালনা করবে সেটা যেন শেখ হাসিনার মডেলের নির্বাচন না হয়, এবং শেখ হাসিনার মডেলের নির্বাচন না হওয়ার জন্য প্রধান শর্ত হলো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং নির্বাচন পরিচালনাকারী একই কর্তৃপক্ষ হবে না। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে শেখ হাসিনার নির্বাচনী মডেল আবারও চলে আসবে বলেও মনে করেন তিনি।
নূপুর মাহমুদ, ডিভিসি নিউজ, ঢাকা। বিগত ১৭ বছরের রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হলেও আদৌ কি শেষ হবে সেসব মামলার বিচার কাজ? এমন প্রশ্ন খোদ আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের। প্রতিহিংসা এবং অনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে করা এসব মামলার নেপথ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ আইনজীবীদের, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন অভিযুক্ত দলের নেতারা। তবে আসামির পরিচয় বা সংখ্যা না দেখে অপরাধের গভীরতায় গিয়ে সতর্ক তদন্তে পুলিশ সহ সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে প্রসিকিউশন। সম্প্রতি ৫ আগস্টের আগে করা ২৫ জেলায় প্রায় ২৫০০ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ২৫টি জেলায় ২৫০০-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। তবে ৫ আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র ঢাকায় হয়েছে প্রায় ৩৫০ মামলা। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর গণহত্যার অভিযোগে ১৭৩টি, গুমের ৮২টি, হেফাজতের ৪টি এবং পিলখানায় ১টি সহ মোট জমা পড়েছে ২৭৩টি অভিযোগ। তদন্ত সংস্থা জানায়, জমা পড়া অভিযোগে অভিযুক্ত প্রায় ২৫০০। অধিকাংশ মামলার আসামি শেখ হাসিনা। অভিযুক্তদের সংখ্যায় ভারী এসব মামলার তদন্তে অপরাধের গভীরতা মুখ্য বিষয় বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন অ্যাডমিন গাজী MH তামিম। ট্রাইব্যুনালের বাইরে সাধারণ আইনে বা দণ্ডবিধিতে যে একাধিক মামলাগুলো হয়েছে, আমরা জানতে পেরেছি যে এর মধ্যে বেশ কিছু মামলা করে কিছু সুবিধাভোগী লোক মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। এই অফেন্সের হ্যাভিওয়েটটা ডিপেন্ডস করে গ্র্যাভিটি অফ দি অফেন্স। যদি কোনো পুলিশ স্টেশন বা কোনো কোর্ট এরকম একই ঘটনায় এরকম অভিযোগ পায়, আসামিরই উচিত সেটাকে কোর্টের নলেজে নেওয়া। কোর্টের নলেজে নিলেই কোর্ট এটাকে সবগুলোকে একটা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তাকেই তদন্ত করতে বলবে। আর একই ঘটনায় একাধিক মামলার নেপথ্যে স্বার্থের দ্বন্দ্ব অন্যতম হাতিয়ার বলে মত দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। ৫ আগস্টের পর মামলা হচ্ছে, কিছু কিছু জায়গার মধ্যে মামলার মধ্যে কিছু মিথ্যা অভিযোগ আনছে এবং একটা যারা রাজনীতি করে না, ব্যবসায়ী, তাদের উদ্দেশ্য মনোযোগভাবে অনেকে ঢুকাচ্ছে। এইটা খুব খারাপ। এগুলো গায়ে মামলা আমি মনে করি। প্রথমত গায়ে মামলা হবে কেন? আমি মনে গায়ে মামলা, সে মামলা যদি কোর্ট কাছারি চলে, এটা কোর্ট কাছারি ন্যায় বিচার পরিপন্থী এবং এটা কলঙ্ক আমি মনে করি। আর শত শত ব্যক্তিকে আসামি করে করা এসব মামলার নেপথ্যে কারা ভূমিকা রাখছে সেই বিষয়েও পাল্টাপাল্টি অভিযোগ আছে আইনজীবীদের মাঝে। নর্মালি তো মামলাটা বাণিজ্যের করার কথা পুলিশ, কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং খবর যে এখানে কিন্তু ম্যাক্সিমামটা আর পুলিশ করতে পারে না এবার, কারণ পুলিশ ছিল অসহায়। এটা কিন্তু বিভিন্ন থানা ওয়াইজ যারা লিডারশিপ আছে, বিশেষ করে পরিবর্তনের সঙ্গে যারা জড়িত ছিল, আপনার বিএনপি বলেন বা অন্যান্য ছাত্র আপনার যারা আছেন তারা বলেন, তারা মূলত এটা লিড করেছেন কোন থানারটা কে করবেন। ওই জন্য এলাকা ভিত্তিক এটা হয়েছে। আমার কষ্ট হয় ওখানটাই যে বর্তমানে স্বৈরাচার চলে যাওয়ার পর যে সরকার আছে, সেই সরকারের আমলেও আমরা লক্ষ্য করছি মিডিয়ার মাধ্যমে এবং অন্য উপায় একটা শ্রেণী বিএনপির চরিত্র হননের জন্য খুব ব্যস্ত। যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা উদ্দেশ্য প্রণোদিত, মিডিয়াকে ব্যবহার করে বিএনপির ইমেজকে মেলাইন করার যে দীর্ঘ একটা প্রচেষ্টা, তা এখনো চলমান। ৪৩ লাখ মামলা জটে ভারাক্রান্ত বিচার বিভাগের গতিশীলতা ফেরাতে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, ডিভিসি নিউজ, ঢাকা। পরিবর্তিত সময়ে নতুন মোড়ে রংপুরের রাজনীতি। জাতীয় পার্টির ঘাঁটিতে দুর্গ গড়তে মরিয়া হয়ে উঠেছে জামাতে ইসলামী, আর প্রার্থিতা ঘোষণা দিয়ে তৎপর ইসলামী আন্দোলন। এদিকে দ্বন্দ্ব কোন্দল না থাকায় দলীয় নির্দেশনায় মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, আর প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে নিজ এলাকায় অনেকটা কোণঠাসা জাতীয় পার্টি। ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই সরব রংপুর মহানগরের রাজনীতি। নিজ দুর্গে দুর্বল জাতীয় পার্টি এখন অনেকটাই নিশ্চুপ থাকলেও তৎপরতা বাড়িয়েছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। গেল সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৭,০০০ ভোট পেয়ে দ্বিতীয় হওয়া ইসলামী আন্দোলনের নেতা আমিরুজ্জামান পিয়ালকে দল থেকে রংপুর ৩ আসনের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে। এরই মধ্যে মাঠ গুছিয়ে গণসমাবেশ করে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। দায়িত্বের জন্য আমরা লালায়িত নই, এজন্যই আমাদের কোনো অন্তর্কলহ নাই, আমাদের মধ্যে কোনো গ্রুপিং লবিং কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ আমরা যেখানেই গেছি সেখানেই গণমানুষের সাড়া আছে। আশা করছি ইনশাল্লাহ আমরা একটা বৈপ্লবিক একটি পরিবর্তন আমরা আনতে পারব। এদিকে আটশাক বেঁধে ঐক্যবদ্ধভাবে মাঠে আছে বিএনপি। তৃণমূলের শক্তি বাড়াতে নিয়মিত সময় দিচ্ছেন কেন্দ্রের নেতারা। প্রার্থিতার প্রতিযোগিতায় প্রাধান্য না দিয়ে রংপুরে ঘাঁটি বাঁধাই এবার দলটির মূল লক্ষ্য।
তবে রংপুর ৩ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান সামু ও জেলা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর তৎপরতা চোখে পড়ার মতো, যদিও এখনও ডামাডোল শুরু হয়নি রংপুর ১ আসনে। আমি মনে করি যে এখন আমরা অনেক শক্তিশালী এবং আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি তার জন্য যত কর্মকাণ্ড করা উচিত, সামাজিক, রাজনৈতিক, দলীয় যতটুকু আছে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এদিকে সরকার পতনের পর থেকে ঘন ঘন রংপুর অঞ্চল সফর করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি দলটির বেশ কয়েকটি বড় জমায়েতই জানান দিচ্ছে জাতীয় পার্টির দুর্গ দখলে তৎপর তারা। তবে দলের নেতাদের দাবি, দলীয় কর্মতৎপরতার পাশাপাশি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন তারা। আসলে আমাদের কাজের মধ্যেই জনসম্পৃক্ততা, জাতি গঠনে ভূমিকা রাখছে জামাতের রাজনীতিতে কোনো কোন্দল নাই, জামাতের রাজনীতিতে কোনো লোক দেখানো কোনো কাজ নাই, জামাতের রাজনীতিতে নেতৃত্বের খায়েশও নাই। শুরু থেকেই জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর আখ্যায়িত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ সরব রংপুরে। নানা কর্মসূচিতে মহানগরে জমজমাট পদচারণা থাকলেও আপাতত কোনো দলীয় কর্মকাণ্ড চালাচ্ছে না তারা। এখন পর্যন্ত আমরা ওয়ার্ড থানায় এ ধরনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করিনি। যদি অচিরেই বা দেশের প্রয়োজনে যদি কখনো আমাদের এরকম আরও আসলে বেশি স্টুডেন্টকে একত্রিত করা বা জিনিসগুলোকে আরও অর্গানাইজ করার জন্য যদি এরকম প্রয়োজন পড়ে আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। আর পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টি। নেতারা বলছেন মাঠ ধরে রাখতে সরব তারা। যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, সামনের যে কোনো নির্বাচনের তফসিল হলে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, তার জন্য আমাদের প্রস্তুতি চলছে। জাতীয় পার্টি একবারে পিছায় নাই, আমরা নিজের যেখানে আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেটগুলো আছে সেখানে দলকে কিভাবে সংগঠিত করা যায়, আরও উজ্জীবিত করা যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি। মহানগরের অভ্যন্তরে থাকা রংপুর ১ ও রংপুর ৩ আসন ১৯৮৬ থেকে টানা দখলে ছিল জাতীয় পার্টির। পরিবর্তিত সময়ে সবার দৃষ্টি এখন এই ২ আসনের দিকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য AKM ফজলুল হক চান। দীর্ঘ এই সময়ে এলাকার উন্নয়ন তো দূরের কথা, প্রকল্পের নামে শুধু নিজের আখের গুছিয়েছেন। ব্যক্তিগত সচিবকে দিয়ে করিয়েছেন লুটপাট ও চাঁদাবাজি। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক এমপির নাম ভাঙিয়ে নানা প্রলোভন দেখিয়ে APS মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর ৩ আসন ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৩বার ক্ষমতায় থাকা AKM ফজলুল হক চান শুরুতেই APS হিসেবে নিয়োগ দেন আমিরুল ইসলামকে। এরপর শুরু হয় ত্রাসের রাজত্ব। অভিযোগ, উন্নয়নের নামে প্রকল্প এনে করেন নিজের উন্নতি, আমিরুলকে দিয়ে করান লুটপাট ও চাঁদাবাজি। শুধু আশ্বাস দিয়েই এমপির নাম ভাঙিয়ে নানা প্রলোভন দেখিয়ে APS আমিরুল সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সেসব টাকা ফেরত সহ তাদের বিচারের দাবি স্থানীয়দের। ৩ জন মালিক, একজন মালিকের টাকা ঘুরত দিছে, আমার টাকা ঘুরত দেয় নাই। সম্পদ বানাইছে ১৫ বছর যখন আপনার এরা এমপির সাথে থাকছে। অল্প দিনেই আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া সাবেক এমপির APS-এর সব সম্পদ ও টাকা উদ্ধার করে বাজেয়াপ্তের পাশাপাশি বিচারের দাবি ভুক্তভোগীদের। ইঞ্জিনিয়ার ফজলুল হক স্যারের বিরুদ্ধে এখনো মামলা হয় নাই, কারণ উনি তার পরিবারের যেই বিএনপি আছে তারাই তাকে বাঁচিয়ে নিয়ে আছে। কোনো উন্নয়নই করে নাই শ্রীবর্দী, যা পার হয়ে গেছে ঢাকা, ওই ঢাকায় আছেন এমপি আছেন, ওই আপনার মন্ত্রী আছেন, আপনার পাওয়ার খেলে। বিরোধী মত দমন ও অপকর্ম ঢাকতে গায়েবী মামলা দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এমপি সাহেব তো আমার কোনো সহযোগিতা করি নাই, এমপি সাহেব আমরা দেইও নাই। এমপি আঙর নেতা গাতারে যা পাওয়া হয়েছে আমরা কি পাবো? আমরা সাধারণ মানুষ কিছু পাবো? আঙরে কিছু দিব? অগরি হয় না, আঙর কই ধরে দেব? পাহাড় বাজারে এরকম হয়েছিল, ডাকাতি হয়েছিল, সেটাতে আমাকে বিস্ফোরক মামলায় ঢুকেছে, তারপর মারামারি মামলায় ঢুকেছে। সরকার পতনের পর থেকেই সাবেক এই সংসদ সদস্য ও তার APS আত্মগোপনে চলে যায়। অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তাদের সাথে। ডিবিসি নিউজ ডেস্ক। উন্নত জীবনের আশায় ইতালি যেতে চেয়েছিলেন মাদারীপুরের রাকিব মহাজন। এমন স্বপ্নই কাল হলো এই তরুণের। দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় ৩ বছর ধরে নির্মম নির্যাতনের শিকার হয়ে হার মেনেছেন জীবনের কাছে।
ধার দেনা ও জমি বিক্রি করে দালালদের ৪৫ লাখ টাকা দিয়েও রাকিবকে ফেরত না পেয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। অভিযুক্তদের বিচার ও রাকিবের মরদেহ দেশে আনার ব্যবস্থার দাবি তাদের। আমার স্ট্রোক হয়ে যেতে পারে, কাশতে কাশতে পরে কফালাইয়া মাথা উপর মিন দিয়ে গাড়াই দেই, মাথা দিতে না। দালালদের নির্মম নির্যাতনে অসুস্থ হয়ে পরিবারের কাছে এভাবেই শারীরিক যন্ত্রণার বর্ণনা দিচ্ছিলেন ২২ বছরের তরুণ রাকিব মহাজন। মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে রাকিব ৩ বছর আগে ইতালি যেতে ২৭ লাখ টাকায় চুক্তি করেন শরীয়তপুরের ছোট বেলতপুর গ্রামের সোহাগ মাতুব্বরের সাথে। ২০২২ সালে রাকিবকে লিবিয়া নেওয়া হলেও জিম্মি করে পরিবারের কাছে আরও টাকা দাবি করে চলে নির্মম নির্যাতন। ২.৫ বছর পর সেখান থেকে পালান রাকিব। এরপর মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মণদি গ্রামের মাজেদ খলিফার সাথে ইতালি যেতে ১৫ লাখ টাকায় চুক্তি করেন। সেখানেও একই পরিণতি। এক পর্যায়ে গত ২১শে জানুয়ারি লিবিয়ার একটি হাসপাতালে গুরুতর অসুস্থ রাকিবের মৃত্যু হয়। রাকিবের মৃত্যুর খবরে কান্না থামছে না স্বজনদের। আমার বাবার ইটালি নেওয়ার কথা সোয়াক বলে লিবিয়া নিছে, লিবিয়া নিয়া ধরে আমার তো ২৭ লাখ টাকা নিছে। এরপর আমার পোলা আবার আর একজন আইসবার মাজেদ খলিফার দেখতে দিয়েছি আবার ১৫ লাখ নিয়ে ইটালি নিয়ে দিব। হে নিয়ে হে গিম ঘরে আটকেই রাখা হে আমার পোলা না খাই রাখছে, 1 পয়সাও দেয় নাই। আমার বাবারে বলে এই টাকা পয়সা নিয়ে আসি দিব না, কাছে পারস তোরা করে রাখিস। আমি সুস্থ বিচার চাই, আমার বাবার আইনা দিব। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমরা এটা যাচাই বাছাই করতেছি, বিষয়টা সম্পর্কে আইনানুগ তদন্তাধীন বিষয়ে তদন্ত অব্যাহত রাখতেছি, আর আমরা অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দালাল চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক। 10 বছরের পরিকল্পনা থাকলেও নির্মাণের 4 বছরের মধ্যেই খানাখন্দে পরিণত হয়েছে খুলনা সাতক্ষীরা মহাসড়ক। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এজন্য নির্মাণ ত্রুটিকে দুষছেন সচেতন সমাজ। তবে সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। খুলনা সাতক্ষীরা মহাসড়ক দেশের দক্ষিণাঞ্চলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়েই ভোমরা স্থলবন্দরে পণ্য সরবরাহ হয় দেশের বিভিন্ন স্থানে। তবে খুলনা থেকে চুকনগর পর্যন্ত সড়কের 33 কিলোমিটার অংশ বেহাল। খানাখন্দ, সড়ক দেবে যাওয়া ও পিচ সরে অমসৃণ সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এখন এই যে একটুর জন্য আমরা বেঁচে গেছি, দেখা গেল গাড়িটা বেকায় রাস্তার মাঝখানে পড়লো। এখান থেকে সবসময় ট্রাক যাতায়াত করে। এই রাস্তার মতন দুর্নীতি মনে হয় অন্য কোনো রাস্তায় হয় নাই। রেগুলার ঠিক করে, রেগুলার নষ্ট হয়। কি ঠিক করে? গেল বছর এই সড়কে 48টি দুর্ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস। আহতের সংখ্যা অর্ধশতাধিক। খুলনা সাতক্ষীরা রোড, এখানে আমার নতুন গাড়িটার হাইড্রোলিক ব্যাকা গেছে ভাঙা রোডের কারণে। অনেক জায়গা বড় বড় গর্ত হয়ে গেছে, এগুলো সংস্কার করুক। নির্মাণ ও পরিকল্পনা ত্রুটিকে দায় দিচ্ছে সচেতন সমাজ। পরিকল্পনা ত্রুটি, কাজের মান না হওয়ার কারণেই এই অবস্থাটা তৈরি হয়েছে এবং অল্প দিনেই এই সড়কটি নষ্ট হয়ে গিয়েছে। সড়ক বিভাগ বলছে নিয়ম না মেনে 22 টনের চেয়ে ভারী যানবাহন এই সড়ক ব্যবহার করায় সড়কের এমন দশা। সর্বোচ্চ কত লোড পারাপার হতে পারবে বা বহন করতে পারবে তার একটা সীমা আছে আর কি। 10 চাকার ট্রাকগুলো, এগুলো হয়তো ট্রাক সহ এর ওজন 40 টনের বেশি হয়ে যাবে। তো এই ওভারলোডের কারণে এখানে রাস্তার যে বিভিন্ন লেয়ার থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় আর কি। 4 বছর আগে সড়কটির চুকনগর থেকে খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত কাজে ব্যয় হয় 60 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর উপর আর্চ সেতু নির্মাণের কাজ চলছে ধীরগতিতে। এক দফা সময় বাড়ালেও কাজের অগ্রগতি একেবারেই কম। এতে ভোগান্তিতে স্থানীয়রা। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। বর্ধিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষের আশ্বাস সংশ্লিষ্টদের। 2022 সালের এপ্রিলে জগন্নাথপুর উপজেলার যানজট কমাতে শুরু হয় আর্চ সেতু নির্মাণের কাজ। 2024 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, পরে সময় বাড়ানো হয় আরও 1 বছর। মেয়াদ শেষ হলেও এটার কাজ এখনো শেষ না হওয়ায় জগন্নাথপুরের মানুষ জন্য দুর্ভোগে পড়েছে। আমাদের অনেক ভোগান্তি হচ্ছে, জগন্নাথপুরবাসী বিভিন্ন গাড়িগুলো ঢুকতে পারছে না। স্কুলের বাচ্চা স্কুলাপানেরা খুব হয়, স্কুলে আসতে খুব রিক্সের মুখে আমরা আতঙ্কের মধ্যে থাকি। এই সাইডে খুব ব্যবসা সব শেষ, ব্যবসা শুধু বিড়িদের লাগে। ধীরগতির কারণে বাড়ানো সময়ের মধ্যেও কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দৃষ্টিনন্দন 60 মিটার দৈর্ঘ্য ও 11.25 মিটার প্রস্থের আর্চ সেতুর 2 পাশে থাকবে ফুটপাত ও আলোকসজ্জা। কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হইলে
মানুষের চলাফেরা করতে সুবিধা হইব বলা এখন খুব কষ্টে মানুষ চলাফেরা করতেছে যত দ্রুত হইব আমরা লাগি বালা আমরা জগন্নাথপুরবাসীর লাগি বালা বন্যার কারণে নির্ধারিত সময়ের কাজ শেষ করা যায়নি, তবে বর্ধিত সময়ের মধ্যে শেষ হবে জানালেন নির্বাহী প্রকৌশলী। জগন্নাথপুর টু বিশ্বনাথ এই রাস্তাটি স্টার্টিং পয়েন্টে আমাদের একটা 60 মিটার আর্চ ব্রিজ আছে। ব্রিজটির গার্ডারগুলো ঢালাই হয়ে গেছে, বর্তমানে রড ফেব্রিকেশনের কাজ চলতেছে। আমরা আশা করি এই মার্চ মাসের মধ্যে ব্রিজটির সম্পূর্ণ কাজ শেষ হবে। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত সেতুটির কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসের প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকা ভায়াদেলিদ। স্তাদিও জোসে জোরিলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই নিজেদের আধিপত্য দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত 20 ম্যাচ খেলে 14 জয়, 4 ড্র আর 2 হারে 46 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে মাদ্রিদিস্তারা। তবে মাত্র 2 পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আতলেতিকো মাদ্রিদ। তাই যে কোনো মূল্যে ভায়াদেলিদের বিপক্ষে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করতে চায় আঞ্চলিকদের শীর্ষরা। এছাড়া মুখোমুখি দেখায় প্রতিপক্ষের চেয়ে ঢের এগিয়ে আছে মাদ্রিদ। দলের মুখোমুখি শেষ 5 দেখায় 5 ম্যাচেই জয় তুলে নিয়েছে লা লিগার টেবিল টপার। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশন ক্ষমতার ভারসাম্য আনার প্রশ্নে বিএনপি সহ দলগুলো এবং অংশীজনদের দ্বিমত নেই, কিন্তু কিভাবে তা হবে সেই আলোচনার অপেক্ষায় দলগুলো। আর নিরঙ্কুশ ক্ষমতা যাতে প্রধানমন্ত্রীর হাতে না থাকে সে ব্যবস্থা করা উচিত। এ ধরনের প্রস্তাব আসলে ইতিবাচক, এমনটাই বলছেন অনেক বিচারপতিরাও। এরপরেই আমার হাতে আছে সমকাল। সমকালের প্রধান শিরোনামের মধ্যে আছে দাগী অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনোখুনিতে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে 947 খুন। নানা অপরাধে 4 মাসে মামলা 796, অপহরণ 302। পুলিশের লুণ্ঠিত 1392 অস্ত্র এখনও বেহাত। আর দেশ ছেড়েছেন আলোচিত সন্ত্রাসী পিচ্চি হেলাল ইমন। খুনোখুনির পাশাপাশি ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির ঘটনায় জনমনে উদ্বেগ। এরপরে আমার হাতে আছে যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনামের মধ্যে আছে আওয়ামী লীগের 15.5 বছরে ব্যাংক খাতে লুটপাট, সূচকগুলো উদ্বেগজনক। সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত। আর বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও উঠে এসেছে 2023 সালের ডিসেম্বরে সম্পদ থেকে আয় ছিল 0.59%। গত মার্চে কমে 0.23% নেমেছে। মূলধন থেকে আয় একই সময়ে 10.55 থেকে কমে নেমেছে 4.32%। এরপরেই হাতে আছে কালবেলা। কালবেলার প্রধান শিরোনামের মধ্যে আছে নির্বাচন প্রশ্নে বিএনপির 2 না 1 হ্যাঁ। নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে, সময়ক্ষেপণ ও আগে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির না, নির্বাচনের আগে কিছু সংস্কারের পক্ষে হ্যাঁ। বৈষম্য বিরোধীরা চায় সময় নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন। নতুন আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার নতুন দল গঠন করে এবং সরকার থেকে নির্বাচন করা গ্রহণযোগ্য হবে না, এমন আলোচনায় আসলে উঠে এসেছে কালবেলায়। এরপরেই আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামের মধ্যে আছে বেড়েছে নানা অপরাধ, আইন শৃঙ্খলা নিয়ে অস্বস্তি, ভালো নেই মানুষ। জামিনে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসীরা, তারা তৎপর আছে। প্রকাশ্যে হচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি। আর ট্রমাটাইজড পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে বেপরোয়া কিশোর গ্যাং, সামাজিক বিশৃঙ্খলা চরমে। এরপরেই আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের শিরোনামের মধ্যে আছে দশম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ। এরপরে আমার হাতে আছে কালের কণ্ঠ। মাঠের সব নিয়ন্ত্রণ চান ডিসিরা। ফেব্রুয়ারিতে 3 দিনের সম্মেলন, 3 শতাধিক প্রস্তাব উঠছে। ডিসির অধীনে বিশেষ ফোর্স গঠনের প্রস্তাব, জেলা পুলিশের এসসিআর দেওয়ার ক্ষমতার প্রস্তাব, কনস্টেবল নিয়োগ কমিটিতে ডিসির প্রতিনিধি দেওয়ার দাবি। এরপরে হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তার প্রধান শিরোনামের মধ্যে আছে মানব পাচার সিন্ডিকেট সব সরকারের আমলেই রেহাই পেয়ে যায়।
এখানে উঠে এসেছে বেশ কিছু বিষয়। বৈশ্বিক অভিবাসীর উৎস তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। অপ্রাতিষ্ঠানিক ও অবৈধ পথে অভিবাসন নিতে গিয়ে ব্যাপক মাত্রার ঋণগ্রস্ত হয়ে পড়েছে বাংলাদেশিরা। এবং আরও উঠে এসেছে আওয়ামী লীগের আমলে প্রভাবশালী রাজনীতিবিদদের মালিকানাধীন এজেন্সিগুলোর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ উঠছে। এমনকি সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরও মানব পাচারের দায়ে বিদেশে গ্রেপ্তার হওয়ার নজির আছে। এসব বিষয়গুলো উঠে এসেছে বণিক বার্তায়। এরপরে আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। Will leave government if we decide to contest, polls. Nahid tells BBC Bangla, says BNP Awam League speaking in similar tones. এরপরে আমার হাতে আছে the Business Standard. High growth under Hasina was fake, Yunus tells Reuters. এরপরে আছে the Daily Observer. 13 business groups default, টাকা 60,000 crore loan repayment. এরপরে আমার হাতে আছে দ্য নিউ এজ। দ্য নিউ এজে আছে 4 স্টেট ওন এন্টারপ্রাইজ কাউন্টস, টাকা 28,238 crore in losses in 28 years. সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।